জানি বাংলা বললে যদি বাংলাদেশি, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যদি হিন্দি বলো তাহলে কিন্তু আমাদের বলতে হবে তোমরা পাকিস্তানি। প্রত্যেকটা ব্যাংকে গিয়ে তুমি হিন্দি, শুদ্ধ হিন্দি ছাড়া, তোমাদের ভাষা শুদ্ধ হিন্দি ছাড়া তোমরা কথা বলবে না, তাহলে তোমরা পাকিস্তান। তাহলে বাংলায় তোমাকে যদি কাজ করতে হয় বাংলা শিখতে হবে, কারণ বাঙালিরা তাদের কাছে হিন্দু নয়। তারা মনে করে হিন্দু বাঙালিরাও হিন্দু নয়। তারা মনে করে যে বাঙালি মাত্রেই বাংলাদেশি, তার মানে কি বাঙালি মাত্রেই তাদের কাছে তাদের ভাষায়। তারা ব্রাহ্মণও নয়, তারা হয় দলিত আর না হলে তারা মুসলমান। তার হিমন্ত বিশ্ব শর্মাকে নরেন্দ্র মোদীর পরে প্রধানমন্ত্রী হিসেবে প্রজেক্ট করতে চাইছে। যেরকম ধর্ষক হলে বিজেপির যারা ধর্ষক তাদের গলায় মালা দেয়, ঠিক সেরকমই যে যত চোর, যে যত দুর্নীতিগ্রস্ত বিজেপিতে, তার প্রমোশন তত বেশি হয়। অতএব হেমন্ত বিশ্ব শর্মা দুর্নীতিগ্রস্ত বলে অমিত শাহ এবং মোদি বলবে যে না, তোমাকে আমরা আমাদের উত্তরসূরি করব না, এই কথাটা ঠিক না, এই কথাটা সম্পূর্ণ ভ্রান্ত। মোদি এসে জিজ্ঞাসা বলে যে না, আসলে এটাই হিন্দু ধর্ম, আসলে এটাই হচ্ছে তোমাদের সংস্কৃতি। আমরা জিজ্ঞাসা করি কেন? আমাদের যখন বলে যে এটাই সনাতনী, মেয়েদেরকে এটাই করতে হবে, আমরা মেয়েরা বলি কেন? তাহলে এই জায়গা থেকে ওরা বাঙালি বিদ্বেষী তো বটেই। আমরা জানি যে আসামের পলিটিক্সের ক্ষেত্রে বাঙালি খেদাও একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা। সেখানে হিন্দু মুসলমান হেমন্ত বিশ্ব শর্মার কাছে অত গুরুত্বপূর্ণ নয়, কারণ হেমন্ত বিশ্ব শর্মা আসামে মুসলিম একটা ভোটও পেয়ে থাকে, বাধ্য করেছে সেখানকার মুসলিমদের একটা অংশকে ভোট দিতে। তাদের মূল পলিটিক্সটা হচ্ছে বাঙালি খেদাও, বাংলা বিরোধী। দেখো, ব্যাপারটা এরকম নয় যে বিজেপি দলের মধ্যে হেমন্ত বিশ্ব শর্মা হচ্ছে একমাত্র দুর্নীতিগ্রস্ত। আমরা জানি যে বিজেপি দলটা পুরোটাই কামিনী এবং কাঞ্চন ছাড়া চলে না। নরেন্দ্র মোদীরও জমানা প্রায় শেষ হওয়ার মুখে। আরএসএসের মধ্য থেকে এই দাবিটা প্রায় উঠে এসছে। একদিকে মোহন ভাগবত আর একদিকে নরেন্দ্র মোদী, দুজনেই ৭৫ বছর অতিক্রম করছে, ফলত দুজনেরই সময় প্রায় শেষ। অতএব যে যেহেতু বাঙালি পরিযায়ী শ্রমিকরা অত্যন্ত দক্ষ বিভিন্ন কাজে, তারা অত্যন্ত দক্ষ এবং গোটা দেশে এই বাঙালি শ্রমিকদের ভীষণ প্রয়োজন। ব্যাপারটা এরকম নয় যে বাঙালি শ্রমিকদের যেমন নিজেদের জীবন ধারণের জন্য কাজ করা প্রয়োজন, আবার প্রত্যেকটা রাজ্যেই, সেটা নির্মাণ শিল্প বলো, সেটা খনি শিল্প বলো, বা সেটা অন্য কিছু বলো, সব জায়গাতেই কিন্তু বাঙালিদের প্রচণ্ড একটা ডিমান্ড। তাহলে এই যে ধরো বিভিন্ন রাজ্যে বাঙালিরা কাজ করছে, এমনকি কেরালায় তুমি যদি যাও, তুমি যদি সেখানকার ট্যুরিস্ট স্পটগুলোতে যাও, সেখানেও বিভিন্ন রেস্টুরেন্টে বাঙালি যারা রাঁধে, শুধুমাত্র উড়িষ্যা নয়, বাঙালিরাও সেখানে যাচ্ছে। তার মানে হচ্ছে যে সেই সমস্ত জায়গায় বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে কোনো চাকরি নেই, কোনো রোজগার নেই। অতএব মহারাষ্ট্রে বিজেপি সরকার যে ধুয়োটা তুলেছিল যে আমরা ক্ষমতায় আসলে আমরা চাকরি দেব, সেখানকার শ্রমিকরা, সেখানকার যারা কাজ করে, তারা তো কোনো কাজ পাচ্ছে না। উড়িষ্যার যারা শ্রমিক তারা তো কোনো কাজ পাচ্ছে না। তোমার দিল্লিতে যারা শ্রমিক তারা তো কোনো কাজ পাচ্ছে না। আসামে যারা শ্রমিক তারা তো কোনো কাজ পাচ্ছে না। অথচ দেখা যাচ্ছে বাঙালি শ্রমিকরা তারা অত্যন্ত দক্ষ, তারা বিভিন্ন জায়গায় গিয়ে কাজ পাচ্ছে, অতএব তাদের, এবং তারা টাকা পয়সাও পাচ্ছে, অতএব তাদেরকে তাড়িয়ে দাও, অতএব তাদের সঙ্গে ক্রূর একেবারে নিষ্ঠুর ব্যবহার কর। হেমন্ত বিশ্ব শর্মা চাইছে যে গোটা দেশ জুড়েই বিজেপির মধ্যে একটা লবি তৈরি হোক, যারা হেমন্ত বিশ্ব শর্মার এই যে পলিটিক্স, তার যাকে বলে তার স্লোগানটা বা তার ধুয়ো তুলে যাতে পলিটিক্সটা করা যায়। অতএব হেমন্ত বিশ্ব শর্মা চাইছে গোটা দেশ জুড়েই এই বাঙালি খেদাও, বাংলা বিদ্বেষ, বাঙালি বিদ্বেষ, এই বিষয়টাকে সামনে আনতে। যদি সে এইভাবে তার দলটাকে মোটামুটি একটা লবিকে সংগঠিত করতে পারে, তাহলে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার যে বিজেপির মধ্যে যে খেয়োখেইটা আছে, আমরা জানি যোগীর সঙ্গে হেমন্ত বিশ্ব শর্মা, তাহলে এই খেয়োখেই পলিটিক্সে হেমন্ত বিশ্ব শর্মা কিছুটা অ্যাডভান্টেজ পাবে, কিছুটা সুবিধা পাবে। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আসাম ভোট একটা হচ্ছে তার নিজের রাজ্যের নিজস্ব পলিটিক্স, আর একটা হচ্ছে গোটা দেশ জুড়েই তাকে মোদির জায়গাটা নিতে হবে। সেই জায়গা থেকে বাঙালি বিরোধী যে আওয়াজ, সেই আওয়াজটাকে সে আরও বেশি করে তুলতে চাইছে। এবং যার সঙ্গে বিজেপির যে লবি, বিজেপির যে বিভিন্ন লবি, সেই লবিগুলোরও একটা পলিটিক্স কিন্তু আমরা দেখব যে খাপ খেয়ে যাচ্ছে। কীরকম? ধরো মহারাষ্ট্র, ধরো উড়িষ্যা, ধরো দিল্লি, ধরো কর্ণাটক, ধরো আসাম, এই যে সমস্ত জায়গা থেকে গত ৩-৪ মাসে বাঙালি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে যে ধরনের ব্যবহার হলো, যে ধরনের নিষ্ঠুর ব্যবহার হলো, এবং একটা অংশকে এমনকি বাংলাদেশ পর্যন্ত পাঠিয়ে দেওয়া হলো, তারপরে আবার ভুল স্বীকার করে তাদেরকে ফেরতও আনা হলো। কিন্তু ইতিমধ্যে দেখা গেল বিএসএফের হাতে কিছু বাঙালি লোক, প্রায় বাঙালি পরিযায়ী শ্রমিক প্রায় মরতে মরতে বেঁচে গেল।
তাহলে এই যে প্রত্যেকটা রাজ্যেই আমরা দেখতে পাচ্ছি যে অর্থনীতির অবস্থা, বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে অর্থনীতির অবস্থা এতটাই খারাপ যে দেশের সংবিধান যে বিজেপি মানে না সেটা আমরা জানি, কিন্তু এখন আমরা দেখতে পাই ওরা নাগরিকত্বের ক্ষেত্রে সবসময়ই যেটা চায়, ওদের 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 ভাবনা চিন্তা, ওদের মতাদর্শ অনুযায়ী ব্রাহ্মণ ছাড়া আর কেউই মানুষ নয়। মুসলমানরা তো মানুষ নয়ই, এমনকি যারা দলিত ওদের কাছে হচ্ছে ব্রাহ্মণ ছাড়া আর সবাই চণ্ডাল, মানে ওদের ভাষায়। অতএব কারুরই সমানাধিকার এই প্রশ্নটাতেই ওরা বিশ্বাস করে না। ফলত ভোটাধিকার ওরা ভোটেও বিশ্বাস করে না। ফলত যত ওদের সবসময় এটা চেষ্টা থাকে যে বেশি বেশি করে লোককে ভোটের যে আওতা, সেই আওতা থেকে বার করে দেওয়ার। যে কোনো গণতন্ত্রপ্রিয় দলের কাছে, যে কোনো গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে এটা হচ্ছে দাবি যে বেশি বেশি করে মানুষকে ভোটের অধিকার দাও, সার্বজনীন ভোটাধিকার দাও। ইংরেজরা দেয়নি, স্বাধীনতার পরে আমরা দেখেছি যে আমরা সার্বজনীন ভোটাধিকার দিয়েছি, কিন্তু ইংরেজদের যারা দালাল মানে বিজেপি আরএসএস, তারা তো ইংরেজদের যে নিয়মটা সেটা ফেরত আনতে চাইছে, যে সবার ভোটাধিকার থাকবে না, ওদের কিছু পছন্দ মতো লোক শুধুমাত্র তাদের ভোটাধিকার থাকবে। ফলত এটা তো ওদের জেনারেল ক্রাইটেরিয়া, কিন্তু সমস্যাটা হচ্ছে এটা ওরা চাইলেই তো করতে পারছে না। আসামে যেমন ধরো, আসাম আর বাংলার ভোট সবসময় একসঙ্গে হচ্ছে, আগের বারও কিন্তু তাই হয়েছিল, যার ফলে বাংলাতে এনআরসির যেটা মানে আসামে এনআরসির সিএ ঠিক মানে এটা বিপরীত। ফলত একই জিনিস তারা দুটো রাজ্যে করে উঠতে পারে না, হয় আসামে করতে হবে না হলে বাংলায় করতে হবে। অতএব আজকে হেমন্ত বিশ্ব শর্মা আসামে নিশ্চয়ই তার অবস্থাটা অতটা ভালো নয়, যে কারণে তাকে আবার ওই বাঙালি খেলাও সেন্টিমেন্টটাকে তুলতে হচ্ছে। আবার গোটা দেশে আমরা এটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে একদিকে আমি তোমাকে বললাম প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যে অর্থনীতির অবস্থা খুব খারাপ, তারা কোনো বাঙালি যারা প্রতিযোগী শ্রমিক তাদেরকে সহ্য করতে পারছে না। যদিও পরিযায়ী শ্রমিকদের সুবিধা সেগুলো খুবই কম, যেমন ধরো ন্যূনতম মাইনে, কারণ তুমি এখান থেকে ওখানে গেছো, ওখানে গিয়ে দেখা যাচ্ছে যে কোম্পানিতে একটা ব্লাস্ট হলো, একটা বিস্ফোরণ হলো, সেই বিস্ফোরণে 40 জন মারা গেল সেই তেলেঙ্গানাতে। এবার সেই 40 জন যারা মারা গেল তারা যদি প্রায় বেশিরভাগ পরিযায়ী শ্রমিক হয় তাহলে তো দায় দায়িত্ব কম, কিন্তু তারা যদি ওখানকার লোক হয় তাহলে চাপ আসবে, বিরোধী দল তাদের নিয়ে চাপ দেবে, এটা খুব স্বাভাবিক। ফলত যারা পরিযায়ী শ্রমিক তাদের যে সোশ্যাল সিকিউরিটি সবসময় কম থাকে, ন্যূনতম মাইনে তাদের ক্ষেত্রে পাওয়াটা মুশকিল হয়, ঠিক সময় তারা মাইনে পায় না, আবার ছুটি পায় না, এরকম নানা ধরনের সমস্যা থাকে। কিন্তু বাঙালি পরিযায়ী শ্রমিকরা গোটা দেশে পরিযায়ী শ্রমিকের সংখ্যা একটা বিরাট পরিমাণে বেড়ে গেছে, এবং তারা শুধুমাত্র রোজগার করছে ব্যাপারটা এরকম নয়, তারা দেশের অর্থনীতিতে তারা কন্ট্রিবিউট পর্যন্ত করছে, এবং সেই কন্ট্রিবিউশনটা জিডিপির, এমনকি আমরা দেখলাম 2022 সালের তথ্য অনুযায়ী যে পরিযায়ী শ্রমিকরা ভারতবর্ষের জিডিপিতে প্রায় 10-12% তারা কন্ট্রিবিউট করে। তার মানে এদের একটা বিরাট বড় ভূমিকা। তাহলে এইখানে কাজ পাওয়ার জন্য একটা কম্পিটিশান থাকবে। এবার বিজেপি শাসিত রাজ্যে যেহেতু কোনো কাজ নেই, তারা মতাদর্শগতভাবে বাঙালিদের সহ্য করতে পারে না, কারণ বাঙালিরা তাদের কাছে হিন্দু নয়। তারা মনে করে হিন্দু বাঙালিরাও হিন্দু নয়, তারা মনে করে যে বাঙালি মাত্রেই বাংলাদেশি, তার মানে কি বাঙালি মাত্রেই তাদের কাছে তাদের ভাষায় তারা ব্রাহ্মণও নয়, তারা হয় দলিত আর না হলে তারা মুসলমান। তার কারণ কি? তার কারণটা হচ্ছে এটা যে আমরা ঘুম থেকে উঠেই হনুমান চালিসা কেউ শুনি না, আমাদের মধ্যে যারা হনুমান ভক্ত আছে তারাও শুনি না। তার মানে আমাদের কাছে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, রামমোহন এদের গুরুত্ব বিরাট বেশি। আমরা বিজ্ঞানে বিশ্বাস করি, আমাদের কাছে মেঘনাথ সাহা, আমাদের কাছে ভারতবর্ষের যে মানে অন্যতম একজন বিজ্ঞানী, নোবেল পুরস্কার প্রাপ্ত যারা বিজ্ঞানী আছেন, যেমন দক্ষিণ ভারতে আছেন তেমন বাঙালিদের মধ্যেও আছেন। অতএব আমরা যুক্তিতে বিশ্বাস করি, আমরা বিজ্ঞানে বিশ্বাস করি, আমরা শিল্প সাহিত্যে বিশ্বাস করি, আর ধর্মটা আমাদের কাছে নিতান্তই একটা ব্যক্তিগত বিষয়। ফলত এই যে আমাদের কালচার, এই কালচারটা যেমন কিছুদিন আগে আমরা বোধহয় কাল পরশুই দেখছিলাম একটা বিরাট বিতর্ক হচ্ছে, ডান্স বাংলা ডান্স বলে একটা প্রোগ্রাম হয়, সেখানে চণ্ডালিকার মধ্যে একটা হিন্দি গান ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং হয়তো পরিচালকরা প্রযোজকরা ভেবেছিলেন যে না এটা খুব ইজিলি পাস্ট হয়ে যাবে, হয়তো বিজেপি শাসিত রাজ্যে হলে হতো, কিন্তু এখানে হচ্ছে না। এখানে প্রতিবাদ হচ্ছে যে চণ্ডালিকা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা যাকে বলে একটা মানে পৃথিবী বিখ্যাত, এবং এই যে জাতপাত ব্যবস্থার বিরুদ্ধে একটা পৃথিবী বিখ্যাত একটা নাটক। তাহলে সেই নাটকের মধ্যে তুমি একটা হিন্দি সিনেমার গান ঢুকিয়ে দিচ্ছ অবলীলায়। তুমি ভেবেছিলে যে এটা তুমি করতে পারবে, কিন্তু এটা তুমি করতে পারোনি। বাংলায় একটা প্রতিবাদ হচ্ছে। তাহলে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে ওদের কাছে বাঙালি বিষয়টা হচ্ছে ওদের কাছে একটা ঘৃণা,
কারণ বাঙালি মাত্রেই আমরা যুক্তিতে বিশ্বাস করি। আমরা বারবার কেন প্রশ্নটা করি। আমাদেরকে যখনই মোদি এসে জিজ্ঞাসা বলে যে না আসলে এটাই হিন্দু ধর্ম, আসলে এটাই হচ্ছে তোমাদের সংস্কৃতি, আমরা জিজ্ঞাসা করি কেন। আমাদের যখন বলে যে এটাই সনাতনী, মেয়েদেরকে এটাই করতে হবে, আমরা মেয়েরা বলি কেন। তাহলে এই জায়গা থেকে ওরা বাঙালি বিদ্বেষী তো বটেই। আমরা স্বাধীনতা সংগ্রামে যে পরিমাণে আমরা আত্মত্যাগ করেছি সেখান থেকে ওরা বাঙালি বিদ্বেষী তো বটেই। এবার তার সঙ্গে ওদের অর্থনীতির সমস্যা, যেটা আমি বলছিলাম, রাজ্যে রাজ্যে ওরা নিজেদের শ্রমিকদের কাজ দিতে পারছে না, তার সঙ্গে আসামের যে নিজস্ব পলিটিক্স, সেই আসামের নিজস্ব পলিটিক্সটাকে ওরা গোটা দেশে যাকে বলে প্রভাব বিস্তার করতে চাইছে। দিল্লিতে শুধুমাত্র জয় হিন্দ কলোনিতে উচ্ছেদ করার চেষ্টা হয়েছে, ব্যাপারটা তো এরকম নয়। এমনকি দেখা যাচ্ছে যে তোমার মাদ্রাস কলোনি বলে একটা কলোনি আছে, যেটাতে তামিলরা বসবাস করতো বহুদিন ধরে, তারা স্বাধীনতার আগে থেকেই এখানে এসে দিল্লিতে তাদের পূর্বপুরুষরা ছিল, সেটাও উচ্ছেদ করে দিয়েছে। তখন কিন্তু তামিলনাড়ুর সরকার তার বিরুদ্ধে অন্তত একটা ভূমিকা রেখেছে। আমরা জানি সেটা হচ্ছে যে এখন দেশ জুড়ে যে সমস্ত বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে, সেখানে আমাদের রাজ্যের শামিরুল, মানে আমাদের রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে যাকে বলে আমাদের পান্থ উনি মুখ্য সচিব, দেখা যাচ্ছে উড়িষ্যার মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করছেন, দিল্লির মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করছেন। ফলত গোটা দেশ জুড়ে এই যে প্রত্যেকটা আঞ্চলিক জাতিসত্তা, এই জাতিসত্তাগুলোর ওপর ওরা আক্রমণ নামাচ্ছে। ওদের যে জেনারেল টপিক হিন্দুস্তান, তার ওপর ওরা আক্রমণ নামাচ্ছে। ফলত আমাদেরকে তো এটা বলতেই হবে যে তোমরা যদি বাঙালি মাত্রই বাংলা ভাষা শুনলেই তোমাদের যদি বাংলাদেশি মনে হয়, তাহলে আমাদের কিন্তু তোমরা যদি কেউ হিন্দু বলো, আমাদের হিন্দি বলো, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যদি হিন্দি বলো, তাহলে কিন্তু আমাদের বলতে হবে তোমরা পাকিস্তানি। ভোজপুরি বলো অসুবিধা নেই, মৈথিলি বলো অসুবিধা নেই, ব্রিজ ভাষায় বলো অসুবিধা নেই, কিন্তু তুমি প্রত্যেকটা ব্যাংকে গিয়ে তুমি শুদ্ধ হিন্দি ছাড়া, তোমাদের ভাষা শুদ্ধ হিন্দি ছাড়া তোমরা কথা বলবে না, তাহলে তোমরা পাকিস্তানি। বাংলা বললে যদি বাংলাদেশি হয় তাহলে তোমরা পাকিস্তানি। তোমরা প্রত্যেকটা কেন্দ্রীয় সরকারি দপ্তরে একটা করে ওই সেপ্টেম্বর মাসে একটা করে হিন্দি পাক্ষিক করবে, তাহলে তার মানে তোমরা পাকিস্তানি। আমাদের কিন্তু হ্যাঁ, তাহলে আমাদেরকে এই প্রশ্নটা তুলতে হবে যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের নামে তোমরা এটাকে রাষ্ট্রভাষায় পরিণত করার চেষ্টা করছো, এটা রাষ্ট্রভাষা নয়। তাহলে আমাদের বলতে হবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আর চলবে না। তাহলে বাংলায় তোমাকে যদি কাজ করতে হয় বাংলা শিখতে হবে, তোমাকে যদি তামিলনাড়ুতে কাজ করতে হয় তামিল ভাষা তোমাকে শিখতে হবে, তোমাকে যদি অন্ধ্রে কাজ করতে হয় তোমাকে তেলুগু ভাষা শিখতে হবে, তোমাকে যদি আসামে কাজ করতে হয় তোমাকে অহমিয়া ভাষা শিখতে হবে। তাহলে এই দাবিটা আমাদের তুলতে হবে, শুদ্ধ হিন্দি বলছো মানেই তুমি পাকিস্তানি, এবং এই যে প্রত্যেকটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের নামে তুমি রাষ্ট্রভাষায় পরিণত করার চেষ্টা করছো, আমরা বলবো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটাও চলবে না। তুমি যেখানে রাজ্যে কাজ করছো সেই অফিসে ওই রাজ্যের ভাষাকেই তোমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সেটা হবে দিল্লিতে, তখন দেখা যাবে কেন্দ্রীয় সরকারি দপ্তরে সেটা দেখা যাবে। কিন্তু কেন্দ্রীয় সরকারি দপ্তর, কেন্দ্র বলে তো কোনো জায়গা নেই, আছে কি ভারতবর্ষে? কেন্দ্র বলে কি কোনো জিওগ্রাফি আছে, কোনো ভূগোল আছে? নেই। দিল্লিটাও একটা রাজ্য, যদিও সেখানে রাজ্য হিসেবে তাকে গুরুত্ব দেওয়া হয় না। গোটা দেশটা বিভিন্ন রাজ্যের সমাহার, কেন্দ্র বলে কোনো স্টেট নেই, কেন্দ্র বলে কোনো জায়গা নেই। তাহলে যে রাজ্যে তোমার কেন্দ্রীয় সরকারি দপ্তর থাকবে, যে হাসপাতাল থাকবে, যে ব্যাংক থাকবে, সেখানে সেই রাজ্যের ভাষায় তোমাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। তাহলে সেখানে করবে। তাও দিল্লিতে যে হিন্দি বেশি তার কোনো গ্যারান্টি নেই। গোটা দিল্লিতে গোটা বিভিন্ন জায়গা থেকে লোকে যায়। হরিয়ানাতেই তুমি হরিয়ানভি ভাষা বলবে, কাশ্মীরে তোমাকে কাশ্মীরি ভাষা বলতে হবে, মহারাষ্ট্রে তোমাকে মারাঠি ভাষা বলতে হবে, তামিলনাড়ুতে তোমাকে তামিল ভাষা বলতে হবে। গুরুত্ব দিতে হবে, কারণ তুমি হিন্দির নাম করে তো তুমি আজকে অত্যাচার চালাচ্ছ। তুমি তো আজকে বাঙালিদের ওপর অত্যাচার চালাচ্ছ। বাঙালিরা কি চুপ করে বসে থাকবে নাকি? পশ্চিমবঙ্গে শুদ্ধ হিন্দি বললেই আমাদের স্লোগান উঠবে তোমরা পাকিস্তানি। দিদি, আপনি প্রথমেই একটা কথা বলেছিলেন যে বাংলার নির্বাচনকে সামনে রেখেও আসলে এই নাগরিকত্ব এবং বাঙালি বিষয়টা বিজেপি করতে চাইছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিজেপি যদি সেটা করে থাকে তাহলে তো ভোটের অঙ্কের হিসেবে বিজেপিরই বেশি ক্ষতি হতে পারে। কারণ মতুয়া ভোট যেটা রয়েছে সেটা সাধারণত আমরা দেখেছি যে বিজেপির দিকেই গিয়েছে। সেক্ষেত্রে যদি নাগরিকত্ব বাতিলের চেষ্টা করে থাকে তাহলে তো তাদের 20-25% ভোট কমে যাবে। কোনো রাজনৈতিক দল কি সেটা চাইবে যে তাদের একটা নির্বাচনের আগে এমন কিছু করতে যাতে তাদের ভোট শতাংশ কমে যায়? এটা তো ওরা তো দিশাহারা। বিজেপি কি চাইলো তার উপর তো আজকে আর কিছু নির্ভর করছে না, ওদের হাতে আর কোনো ইস্যু নেই। হেমন্ত বিশ্ব শর্মা আর কি এসে যায় যে শ্রমিক ভট্টাচার্য এখানে জিতলো কি জিতলো না, শুভেন্দু অধিকারী এখানে জিতলো কি জিতলো না, হেমন্ত বিশ্ব শর্মার কাছে ওটা ইম্পর্ট্যান্ট নয়। এবং সবথেকে বড় কথা হচ্ছে ওদের পরিকল্পনা অনুযায়ী এগোনোর আর কোনো স্কোপ নেই, ওরা দিশাহারা।
ওদের আজকে দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রে মতুয়া শ্রমিকদের ওপর আক্রমণ হচ্ছে, অথচ ওদের কিছু করার নেই, শান্তনুবাবুর কিচ্ছু করার নেই। তার মানে ওদের হাত থেকে পশ্চিমবঙ্গ বেরিয়ে গেল, আগামী ভোটে পশ্চিমবঙ্গ বেরিয়ে গেল। ওরা হয়তো চেষ্টা করেছিল শ্রমিক ভট্টাচার্যকে সামনে রেখে যে উর্দুভাষী মুসলিমদের ভোটটা আনার, কারণ উর্দুভাষীরা বাংলা ভাষায় কথা বলে না। উর্দুভাষী মুসলিমদের সাথে বাঙালি মুসলিমদের, যেহেতু বাঙালি মুসলিমরা তুলনায় কম সম্ভ্রান্ত, উর্দুভাষী মুসলিমরা তুলনায় বেশি সম্ভ্রান্ত, ফলত ওরা উত্তরবঙ্গে উর্দুভাষী মুসলিমদের একটা বড় ভোট কংগ্রেসের দিকে যায়। ফলত ওরা চেষ্টা করেছিল শ্রমিক ভট্টাচার্যকে সামনে রেখে যে উর্দুভাষী মুসলমানদের যদি কিছুটা জয় করা যায়। হ্যাঁ, কিন্তু ওটা করতে গিয়ে আমরা বলি না এই সামনেটা ঢাকতে গিয়ে পেছনটা খুলে যাচ্ছে, অতএব ওরা ওইটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে মতুয়াদের ওপর আক্রমণ নামিয়ে আনলো। গোটা দেশে যে সমস্ত দুষ্কৃতীরা আছে বিজেপি এবং আরএসএস, তারা নেমে পড়লো। তারা নামার পরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে মতুয়া যারা পরিযায়ী শ্রমিক তাদের উপর আক্রমণ নামছে। ফলত ওরা এটা করতে গিয়ে ওরা তো ক্ষতি করলো নিজেদের অনেক বেশি, ভুগতে হবে ওদের সামনে নির্বাচনে। দিদি, শেষ প্রশ্ন থাকবে, আগস্ট থেকেই গোটা দেশব্যাপী এবং বাংলাতে তো অবশ্যই বিশেষ মানে ভোটার তালিকা সংশোধনের কাজ তারা চালু করতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে, এই বিষয়টা কিভাবে দেখছি? মানে আমরা তো দেখলাম যে বিহারে ইতিমধ্যেই ওরা বলছে বোধহয় 30 লক্ষ না কত ভোটার বাদ যাবে। তার মানে আজকে কাগজেই বেরিয়েছে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে ওরা চেষ্টা করছে, এক্স্যাক্টলি ফিগারটা একটু দেখে নিও, আমি হয়তো ভুল বলছি, কিন্তু বেশ কয়েক লাখ ভোটার বাদ যাচ্ছে। এবার দেখো, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন যে কোনো সময় এই কাজটা করতে পারে, কিন্তু তার তো একটা টাইমিং থাকবে, তার তো একটা সময় থাকবে। কোনো সময় নেই, কারোর সঙ্গে কোনো আলোচনা নেই, বিরোধী পক্ষদের সঙ্গে কোনো আলোচনা নেই। এই যে এসআইআর নাম করে তারা চেষ্টা করছে, ওই যে বললাম, বেশি বেশি মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার। ফলত ওরা বাংলাতেও এটা চেষ্টা করবে। বিহারে তো একটা প্রতিরোধ হচ্ছেই। না, বিহারের জন্য সময় নেই বলছেন, তাহলে বাংলায় যদি আগস্ট থেকে করে তাহলে তো অনেক ভালো সময় রয়েছে। হ্যাঁ, এবং তার ফলে যেটা হবে, বিহারে যেরকম এই কাজটা করার ফলে, আর তোমরা দেখেছো যে আমাদের সাংবাদিক অঞ্জুন, তিনি যে কাজটা করেছেন, এবং তিনি তো দেখিয়ে দিয়েছেন যে এই সারকে কেন্দ্রে, এসআইআরকে কেন্দ্র করেও দুর্নীতি হচ্ছে, টাকার বদলে তারা ফর্ম দিচ্ছে। আজকেই উনি বার করেছেন। তাহলে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে বিহারে কিন্তু এটার ফলেও ওই হিতে বিপরীত হয়েছে, বিরোধীরা আরও ঐক্যবদ্ধ হয়ে গেছে। আমরা দেখেছি যে বিহারে প্রায় সমস্ত বিরোধী দল, তাদের যারা মুখ, তারা কেস করেছে, এবং বিরোধী দলরা ঐক্যবদ্ধ হয়ে গেছে। লালু প্রসাদ যাদব তো বলেছেনই, যেটা হচ্ছে যে যদি আগের ভোটার তালিকা ভুল হয় তাহলে প্রধানমন্ত্রীত্বের পথটাও ভুল, ওটাও জাল। তো ফলত ওরাও ঐক্যবদ্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গেও বিরোধীরা, আশা করব, যদি তারা বিজেপির দালাল না হয়, তারা ঐক্যবদ্ধ হবেন বিজেপির এই, এবং শুধুমাত্র বিরোধীরা নয়, এই শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, তারা যদি নিজেদেরকে বাঙালি বলে মনে করে, তারাও এর প্রতিবাদ করবে। তারা যদি বিজেপি না হয়, তারা যদি বাঙালিও হয়, তাহলে তারা এটার প্রতিবাদ করবে। ফলত তাদের অবস্থা খুব খারাপ হবে।